পাশের বাড়ির দিকে অত তাকাতে হবে না। মা, আমি সত্যিই বলছি, পাশের বাড়ির দিকে আমি তাকাইনি। কলসিটা জল ভরতে একটু সময় তো লাগবেই। ঘোলা জল নিয়ে গেলে আপনি তো আবার বলবেন এ কি জল এনেছিস। ও শাশুড়ির মুখটা তো দিন দিন বড় খারাপ হচ্ছে। কেন রে? আমার মেয়ে আমার হাতের রান্না খাবে, তাতে ওর কি? আমাদের সব কিছুতেই ওর নজর কেন? দস্তুরের কথা আপনি আমায় বলবেন না। আমিও সংসার করেছি, শ্বশুর বাড়িতে থেকেছি, কিন্তু কেউ আমাকে এভাবে প্রতিটা পদক্ষেপে কথা শোনায়নি। মেয়ে শ্বশুর বাড়িতে আছে মানে এটা তো না যে ওর ওপর অত্যাচার করবে। বলি, ও বউ, কলসিটা ওভাবে ডুবিয়ে জল তুলছো কেন? ওপরের পরিষ্কার জলটা নিতে পারো না? তলার দিকে সব কাদা আর শ্যাওলা। তোমার মা কি কিছুই শেখায়নি? মা তো সব ঠিকই শিখিয়েছে মা। সকাল থেকে সবাই জল নিয়েছে তো, তাই জলটা একটু ঘোলা হয়ে আছে। আমি একটু সময় নিয়ে পরিষ্কার জলটাই তুলছি। সময় নিয়ে করলেই হলো? ঘরের কত কাজ পড়ে আছে খেয়াল আছে? উনুন ধরানো হয়নি, গোয়াল ঘর পরিষ্কার বাকি, আর তুমি এখানে জল নিয়ে আহ্লাদ করছো? পাশের বাড়ির দিকে অত তাকাতে হবে না। আমি তো তাকাচ্ছি না মা, আমি শুধু নিজের কাজটুকু করছি। জলটা নিয়ে গেলেই আমি উনুন ধরিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করবো না মানে? তোমার বাপের বাড়ি তো হাত বাড়ালেই যেতে পারবে, তাই মনটা ওদিকেই পড়ে থাকে। জল তোলাটাও যেন একটা ছুতো তোমার কাছে। তাড়াতাড়ি ঘরে চলো, মেলা কাজ বাকি। মা, আমি সত্যিই বলছি, পাশের বাড়ির দিকে আমি তাকাইনি। কলসিটা জল ভরতে একটু সময় তো লাগবেই। ঘোলা জল নিয়ে গেলে আপনি তো আবার বলবেন এ কি জল এনেছিস। বেশি কথা বলতে শিখে গেছো দেখছি। বাপের বাড়ির শিক্ষাটা ভালোই রপ্ত হয়েছে। কলসি ভরো, তাড়াতাড়ি পা চালাও। আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। যাচ্ছি মা, আর একটুই বাকি। আপনি আগে যান, আমি এক্ষুনি আসছি। আমি গেলেই তো তোমার সুবিধে। তখন আবার ও পাশে গিয়ে মায়ের সাথে গল্প জুড়বে। আমি সব জানি। আজ সকালে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি। তোর তো খুব প্রিয়। একটা বাটিতে করে নিয়ে এসেছি। এই বেড়ার ফাঁক দিয়ে নিয়ে জামা। মা, এখন দিও না। শাশুড়ি মা দেখলে খুব চেঁচামেচি করবে, বলবে বাপের বাড়ির লোক সারাক্ষণ ওকে ঝুঁকি মারছে। তুমি বরং রেখে দাও, পরে কোনো একটা সময় নেব। তোর শাশুড়ির মুখটা তো দিন দিন বড় খারাপ হচ্ছে। কেন রে? আমার মেয়ে আমার হাতের রান্না খাবে, তাতে ওর কি? আমাদের সব কিছুতেই ওর নজর কেন? মা, ঝগড়া বাড়িও না। এমনিতেই ওনার মেজাজ খিটখিটে। তুমি বরং ওদিকে যাও। বাবা যদি দেখতে পায় তবে তোমাকেও বকবে। আমি সময় পেলে অবশ্যই আসবো। আমি কারোর ভয় পাই না। মেয়েটা পাশে থেকেও একবেলা শান্তি করে খেতে পারে না। এটা সহ্য হয় না আমার। যা, তুই তোর কাজ কর। মা, তুমি বড় জেদি। আমি ঠিক আছি, তুমি এত ভেবো না। এখানে রোজই এরকম হয়, আমি সামলে নিই। সামলে নি বললেই কি সব সামলে যায় রে? তোর মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। বিয়ের আগে কত হাসতিস, কত কথা বলতিস। এখন যেন কেমন মন মরা হয়ে গেছিস। মা, তুমি কেঁদো না। আমি তো ভালোই আছি। একটু কাজের চাপ সব বাড়িতেই থাকে। তুমি যাও, কেউ দেখে ফেলবে। যাচ্ছি, কিন্তু খাবারটা কিন্তু খাবি মা, ভুলে যাস না যেন। বলি বেয়ান, মেয়েকে তো পাশের বাড়িতেই বিয়ে দিয়েছেন, তা সারাদিন তাকে ফুসলিয়ে নিজের দিকে টেনে রাখেন কেন? ঘরের কাজে তো তার মনই বসে না। আমার মেয়েকে আমি ফুসলাবো কেন? সে তো নিজের দায়িত্ব ভালোই জানে। আর বাপের বাড়ির টানে যদি আসে, তাতে দোষের কি? আপনি কি আপনার বাপের বাড়িতে যেতেন না? যেতাম, তবে সেটা নিয়ম মেনে। আপনাদের মতো তো আর সারাক্ষণ বেড়ার ধারে উঁকি মারতাম না। বৌমা যখন জল নিতে আসে, আপনি তখন সেখানে দাঁড়িয়ে পরামর্শ দিতে শুরু করেন। এসব কি ভালো দেখায়? আমার মেয়ের ভালো মন্দের কথা আমি তো বলবই। তার চোখে মুখে যেটুকু খুশি অবশিষ্ট আছে, সেটা আমাদের দেখেই। আপনারা তো তাকে খাটানো ছাড়া আর কিছুই বোঝেন না।
আমরা খাটাবো না তো কি মাথায় তুলে নাচবো? গৃহস্থের বউ কাজ করবে, এটাই দস্তুর। আর বেশি প্রশ্রয় দেবেন না তো ওকে। দস্তুরের কথা আপনি আমায় বলবেন না। আমিও সংসার করেছি, শ্বশুর বাড়িতে থেকেছি, কিন্তু কেউ আমাকে এভাবে প্রতিটা পদক্ষেপে কথা শোনায়নি। মেয়ে শ্বশুর বাড়িতে আছে মানে এটা তো না যে ওর ওপর অত্যাচার করবে। অত্যাচার? বাহ, এটা অত্যাচার বলে মনে হচ্ছে তোমার? ঘরের কাজ করতে বললেই অত্যাচার হয়ে গেল? তাহলে তো আমার শাশুড়ি আমার উপর রোজ অত্যাচার করতেন। আমি কি কোনোদিন অভিযোগ করেছি? আপনি করেননি সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার মেয়ে যদি কষ্ট পায় আমি চুপ করে বসে থাকবো না। আমি ওর মা, আমার ধর্মই হলো মেয়ের পাশে দাঁড়ানো। মেয়ের পাশে দাঁড়াবেন সে ভালো কথা, কিন্তু আমার সংসারে নাক গলাবেন না। আমার বৌমাকে আমি কি বলবো, কি শেখাবো, সেসব আমার ব্যাপার। হারু ভাই, তোমার এই মুরগিগুলো সামলাও দেখি। যতবার আমি ধান মেলছি ততবার ওরা এসে খেয়ে সব নষ্ট করে দিচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? ওরে বাবা, মুরগি তো আর বেড়া বোঝে না। একটু ঢুকে পড়েছে বলে এত হাঁক ডাক করবার কি আছে? ও না হয় সামান্য 2-4টে ধান তোমার খুঁটে খেয়েছে, তাতে কি তুমি গরিব হয়ে গেছো? সামান্য বললেই হলো? আমাদের হাড় ভাঙা খাটনের ফসল এভাবে নষ্ট হবে? তুমি যদি সামলাতে না পারো তবে আমি লাঠি দিয়ে তাড়িয়ে দেব, তখন আমায় দোষ দিও না। লাঠি মারবে? আমার মুরগিকে তুমি লাঠি মারবে? পাশের বাড়ির সাথে এভাবে সম্পর্ক রাখলে তোমারই বিপদ হবে, জেনে রেখো। একটা মুরগির জন্য এত বড় কথা শুনিয়ে দিলে তুমি। সম্পর্ক তোমরাই নষ্ট করছো। মেয়ে দিয়েছো বলে কি আমাদের ওপরে জমিদারি ফলাবে? নিজের পশুদের ভালোভাবে বেঁধে রাখো, নইলে ফল ভালো হবে না। জমিদারি ফলানোর কথা তুমি বলবে? আমি কি তোমার ধান চুরি করেছি নাকি? একটা মুরগি ঢুকে গেছে সেটা নিয়ে এত বড় কথা? তোমারও তো গরু আমাদের জমিতে ঢোকে, সেটা কি আমি ভুলে গেছি? গরু আর মুরগি এক হলো নাকি? গরু চড়তে গেলে ঘাস খায়, তোমার মুরগি আমার ধান খাচ্ছে। তফাৎটা বুঝতে পারছো না? তফাৎ আমি ভালোই বুঝি, কিন্তু এক পাড়ায় থাকলে একটু মানিয়ে চলতে হয়। তুমি যদি এভাবে প্রতিটা ছোট জিনিস নিয়ে লড়াই বাঁধাও তবে পাড়ায় থাকাটাই মুশকিল হবে। মানিয়ে চলা আমি জানি না, কিন্তু প্রতিদিন যদি তোমার মুরগি আমার উঠোনে এসে হাঁটাহাঁটি করে তবে আমারও সহ্যের সীমা আছে। আজ থেকে বেড়াটা ভালো করে দাও, নইলে আমি নিজেই দিচ্ছি। এরকম বারবার হলে কিন্তু আমি সহ্য করব না। সুধীর ভাই, তুমি যে সারটা দিলে জমিতে, ওতে কিন্তু ফলন ভালো হবে না। বর্ষার আগে এভাবে সার দিলে সব ধুয়ে যাবে। আমার জমিটা দেখো কি সুন্দর চারা গজাচ্ছে। নিজের জমি নিয়ে বেশি গর্ব করো না হারু ভাই। আমি বংশ পরম্পরায় চাষ করে আসছি, কোনটা কখন দিতে হয় সেটা আমার ভালোই জানা আছে। তোমার চাষের পদ্ধতি তো সেকেলে। সেকেলে হতে পারে, কিন্তু কার্যকর পদ্ধতি এটা সব থেকে বেশি। আর তুমি যে রাসায়নিক দিচ্ছ ওতে মাটির 12টা বেজে যাবে, পরে কিন্তু পস্তাতে হবে। তখন আমার কাছেই আসতে হবে পরামর্শ নিতে। হ্যাঁ, আমি তোমার কাছে পরামর্শ নিতে যাব? কোনোদিনও না। আমার চাষ, আমার নিজের বুদ্ধি যথেষ্ট আছে। তুমি নিজের চরকায় তেল দাও, পরের বাড়ির দিকে অত নাক গলাতে হবে না। ঠিক আছে, দেখা যাবে কার ধান বেশি বের হয়। এবারে তো আবহাওয়া খারাপ, আমার আধুনিক পদ্ধতি কাজ দেবে। তোমারটা সব জলে ভেসে যাবে। হ্যাঁ, জলে ভেসে যাবে? আমার জমি তোমার থেকে উঁচুতে, ভুলে যেও না। জল যদি আসেই আগে তোমারটাই ডুববে, তারপর আমার কাছে এসে বলবে, সুধীর ভাই সাহায্য করুন। আমি তোমার কাছে সাহায্য চাইবো? সেদিন আসবে না। আমি নিজের পায়ে দাঁড়াতে জানি।
তোমার দয়ার উপর আমি নির্ভর করি না। বড় বড় কথা বলা সহজ, দেখি বর্ষায় কি হয়, তখন বুঝবে কার পদ্ধতি শেখেলে আর কারটা কার্যকর। এই ডাল কি কেউ খেতে পারবে? জল বেশি আর ডাল কম দিয়েছ তুমি। বাপের বাড়িতে কি এভাবেই রান্না বান্না করে খেতে? এত অপচয় আমার বাড়িতে চলবে না বাপু। মা আমি জল মেপে জল দিয়েছি, ডালটা ফুটলে ঘন হয়ে যাবে। আর মা বলতেন ডাল একটু পাতলা হলেই ভালো স্বাদ হয়। তোমার মায়ের কথা রাখো তো, এখানে আমার নিয়ম চলবে। আর নুন এত কেন কম দিলে? আমি কি চিনি খাচ্ছি নাকি? সব কিছুতেই হাত টান তোমার। এত মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালো লাগে না আমার। নুন তো আমি এখনো দিইনি মা, আপনি শুধু দেখেই বলতে শুরু করলেন। আমি তো সবে ফোড়নটা দিলাম, একটু সুযোগ দিন না আমাকে করার। চোখে দেখলেই বোঝা যায় কি করছো। সারাদিন তো ওই বাপের বাড়ির দিকে মন, কাজে কি আর মন থাকে? মুখ চুন করে থাকার কি আছে? যাও নুনটা নিয়ে এসো। আনছি মা, কিন্তু একটা কথা বলি, আমি সত্যিই চেষ্টা করছি আপনার মন মতো রান্না করতে, কিন্তু আপনি আমাকে কিছু করার আগেই বকা দেন, তাতে আমার ভয় লাগে। ভয় লাগে? তুমি কি দোষ দিচ্ছ যে আমি তোমার ওপরে অত্যাচার করি? তাহলে এত বড় বড় কথা বলতে শিখলে কোথা থেকে? তোমাদের প্রজন্ম অনেক বেশি কথা বলে আজকাল। আমি বেশি কথা বলছি না মা, আমি শুধু বলছি একটু সুযোগ দিন। আপনি খেয়ে দেখুন, তারপর বলুন কেমন হয়েছে। ঠিক আছে, দেখবো, কিন্তু ভাতটা যেন ভালো হয় সেটা মনে রেখো। ওরে বাসন্তী, বৃষ্টি তো ভালোই নামলো মা। তোদের ধানগুলো কি তুলে ফেলেছিস? আকাশ তো খারাপ করছে, একদম কালচে মেঘ জমেছে দেখছি। না মা, শ্বশুরমশাই আর উনি এখনো মাঠ থেকে ফেরেননি। বাবা বাইরে ছিল ধান তোলার জন্য। আমাদের উঠানের ধান শাশুড়িমা ঘরের ভেতরে নিয়েছে। আমাদের তো চাষের জমি একদম নিচু জায়গায়। তোর বাবা খুব দুশ্চিন্তায় আছে। যদি বৃষ্টি না থামে তবে সব চারা নষ্ট হয়ে যাবে। ওদিকে অন্য জমি তো আরো ঢালু। হ্যাঁ মা, আমিও তাই ভাবছি। এত কষ্ট করে সারা মাস বাবা পরিশ্রম করলো, ওপরওয়ালাই জানেন কি হবে। তোমরাও একটু সাবধানে থেকো মা, জল যেন ঘরে না ঢোকে, দেখবে। জল তো মনে হচ্ছে ঢুকবেই, নদীর জলও বাড়ছে শুনলাম। তোরা বরং শুকনো কিছু খাবার গুছিয়ে রাখ, এই লড়াই ঝগড়া দিয়ে পেট ভরবে না যদি কোনো বিপদ আসে। মা, বাবা কোথায় এখন? মাঠে গেছে নাকি ঘরে আছে? মাঠ থেকে সবে ফিরেছে, পুরো ভিজে একসা হয়ে এসেছে। মুখটা এমন করে আছে যেন সব শেষ হয়ে গেছে। আমার বুকটা কেমন করছে রে মা। তুমি বাবাকে গরম চা দাও, আমি এদিকে সরাসরি মাকে বলছি চাল ডাল মাচায় তুলতে। বৃষ্টি আরও বাড়তে পারে, মেঘ দেখে তো তাই মনে হচ্ছে। ঠিক বলেছিস, তুই নিজেও সাবধানে থাক। রাতে যদি আরো বাড়ে তোরা উঁচুতে উঠে যাস। আমাদের ঘরটা তো নিচু, আমাদের আবার বেশি ভয়। সুমিত্রা, সর্বনাশ হয়েছে, নদীর বাঁধটা মনে হয় ভেঙে গেছে। জল খুব দ্রুত বাড়ছে, আমাদের চাষের জমি একদম তলিয়ে গেছে, কিছুই বাঁচাতে পারলাম না। সে কি গো, সব ধান কি জলে গেল? এত টাকা খরচ করে বীজ কিনলে, সার দিলে, এখন আমরা খাবো কি সারা বছর? শুধু আমাদের নয়, হারুর জমিও শেষ হয়ে গেছে। ওর ঘর তো আমাদের থেকে নিচুতে, ওখানে মনে হয় জল ঢুকে গেছে এতক্ষণে। কি যে বিপদ এলো হঠাৎ করে। এখন আর পরের বাড়ির কথা ভেবে কোনো লাভ নেই। তোমাদের ঘরে যা কিছু আছে সেগুলো আগে উঁচু জায়গায় তোলো। চালের বস্তাগুলো মাচায় তুলে রাখতে হবে তাড়াতাড়ি। আমি চেষ্টা করছি, কিন্তু জল যেভাবে বাড়ছে ঘরেও বেশি সময় থাকা যাবে না মনে হচ্ছে। চারিদিকে শুধু হাহাকার। বাসন্তী কোথায়? ওকে ডাকো তাড়াতাড়ি, নিচের ঘরে জল ঢুকতে পারে। ও দাওয়ায় আছে, ওকে আমি বলছি ওপরে উঠে যেতে, কিন্তু ও বারবার পাশের বাড়ির দিকে তাকাচ্ছে। ওর বাবা মায়ের জন্য চিন্তা হচ্ছে বোধহয়। ওদের ঘর তো একদম নিচুতে। হ্যাঁ,
বাইরে তো কোমর অব্দি জল। প্রতিমা, আমি আর পারছি না, সব শেষ হয়ে গেল। যে চাষের জমির উপর ভরসা করেছিলাম সেই ধান আজকে জলের তলায় চলে গেছে। কালকে সকালেই সব পচে যাবে। চাষের কথা এখন থাক, জীবনটা বাঁচাই আগে। আমাদের এই নিচু জমিতে থাকা আর নিরাপদ নয়। হঠাৎ করে এত জল আসবে কেউ ভাবেনি। সুধীরদের ঘরটা তো একটু উঁচুতে, কিন্তু ওদের সাথে তো কত ঝগড়া হয়েছে। এই বিপদে কি ওরা আমাদের জায়গা দেবে? মুরগি নিয়ে কত বিবাদ করলাম আমি। বিপদের সময় পুরনো কথা মনে রাখা উচিত নয়। বাসন্তী ওখানে আছে, আমাদের জন্য ওর প্রাণ কাঁদছে। আমাদের যেতেই হবে, নইলে রাতে আরও বিপদ বাড়বে। আমার খুব লজ্জা লাগছে। কালকেও তো ওর সাথে চাষ নিয়ে তর্ক করলাম, এখন ওর বাড়িতেই আশ্রয় নিতে হবে। বিধাতা আমাদের কি পরীক্ষা নিচ্ছেন! জল তো আর লজ্জা দেখে থেমে থাকবে না। চলো, যা নিতে পারো নাও। কাপড় চোপড়, চিঁড়ে গুড় যা আছে সব নাও, বাকিটা ওপরওয়ালার হাতে। কত দিনের পরিশ্রম, কত স্বপ্ন সব জলে ভেসে যাচ্ছে। আমি কি এত খারাপ যে তিনি এমন শাস্তি দিচ্ছেন? শাস্তি বলো না গো, এখন দুই পরিবার এক হতে পারলে হয়তো কিছুটা হলেও দাঁড়ানো যাবে। একা একা কেউ পারবে না। তুমি ঠিকই বলছো, চলো তবে। মা, বাবা, তোমরা এইভাবে ভিজে ভিজে আসছো? তোমাদের ঘরে কি খুব জল ঢুকেছে? মা, একটু দেখুন না, বাবাদের ঘর তলিয়ে গেছে। এসো এসো, ঘরের ভেতরে এসো। বাইরে কেন দাঁড়িয়ে আছো? বাসন্তী, ওদের ঘরে নিয়ে যা, শুকনো কাপড় দে। আমি ভাবছিলাম তোমাদের কথা, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। মা, আপনি সত্যিই ওদের থাকতে দেবেন তো? আমি ভাবছিলাম আপনি হয়তো রেগে যাবেন পুরনো সব ঝগড়ার কথা মনে করে। আরে পাগল মেয়ে, বিপদের সময় কি শত্রুতা করতে আছে? ঘর তো আমাদেরও এক অবস্থা। সবাই মিলে এক ঘরেই থাকতে হবে এখন। মানুষ মানুষের জন্যই তো। আপনি বড় মনের পরিচয় দিলেন মা। আমি খুব ভয় পেয়েছিলাম। এখন সবাই একসাথে থাকলে অন্তত ভয়টা কম লাগবে। আমি তাড়াতাড়ি মুড়ি আর গুড় নিয়ে আসছি সবার জন্য। আপনি ভেতরে আসুন। ওকে ওকে তুমি একটু মুড়ি দাও, চা দাও, যদি উনুন জ্বালানো যায়। প্রতিমা দেবী, আপনি এদিকে আসুন। আমার ঘরে শুকনো শাড়ি আছে, পরে নিন। বাবা, তোমার হাতটা তো ঠান্ডায় কাঁপছে। এসো, ভেতরে এসো বাবা, আমি কম্বল আনছি। বাসন্তী, ওদের জন্য মাচার ওপরে বিছানা পেতে দে। আজকের রাতটা সবাই এক ঘরে কাটাবো, কাল দেখা যাবে কি করা যায়। বেয়ান, আমাদের কাছে শুকনো চাল আর কিছুটা আলু আছে। যা আছে সব একসাথেই রান্না করি, চলুন। আমি শুধু কিছুটা চিঁড়ে আর আখের গুড় আনতে পেরেছি। সব তো জলের তলায় গেল। আপনি এই কঠিন সময় আমাদের জায়গা দিয়েছেন, এটাই অনেক বড় পাওনা। দেখুন প্রতিমা দেবী, আজ এই বিপদে বুঝলাম আমরা বেকার ঝামেলা করতাম। পেটে ভাত না থাকলে কেউ কাউকে উদ্ধার করতে আসে না। একদম ঠিক কথা। পুকুর পাড়ের ঝগড়া এখন কত তুচ্ছ মনে হচ্ছে। আমাদের এক হয়ে থাকাই উচিত ছিল প্রথম থেকে। হ্যাঁ, এই সামান্য খাবারটুকু ভাগ করে খেলে হয়তো মনটা একটু শান্তি পাবে। বাসন্তী সত্যিই ভালো মেয়ে। আমি নিজেই ঝগড়ায় জড়িয়ে পড়তাম ওর সাথে, তবে এখন থেকে আর না। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, রান্না নিয়ে, কাজ নিয়ে, প্রতিটা জিনিসে খোঁটা দিতাম। ও মুখ বুজে সব সহ্য করত। আজ ভাবছি কেন যে এত বকা দিতাম। যা হয়েছে হয়েছে। এখন আজ আপাতত এই চিড়ে গুড় মিশিয়ে সবাই খাওয়া যাক। কাল সকালে ভাত রান্না করা যাবে, যদি উনুন জ্বালানো যায়। বাসন্তী, এই নে, সবাইকে এক এক মুঠো চিঁড়ে দে। আজ এই রাতে এটুকু ভাগ করেই আমরা খাবো। বাবা, ভেঙে পড়ো না। জমি তো আবার তৈরি করা যাবে। আমরা সবাই মিলে আবার চাষ করব।
তুমি আর শ্বশুরমশাই একসাথে কাজ করলে ফলন আরও ভালো হবে। ঠিক বলেছিস রে মা, এতদিন আমি একা লড়াই করছিলাম, এবার সুধীরের সাথে হাত মেলাবো। ওর জ্ঞান আর আমার আধুনিক উপায় দুটো মিশলে কামাল হবে। এই বন্যা আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিলেও একটা শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ রে, ঝগড়া করে শুধু সময় নষ্ট হয়, কাজের কাজ কিচ্ছু হয় না। এতদিন আমরাই তোকে বুঝতে পারিনি। আমি শুধু চেয়েছি দুটো পরিবার হাসি খুশি থাকুক। এখন থেকে নিশ্চয়ই আর ঝগড়া হবে না। না, আমরা আর ঝগড়া করব না। এ ঝগড়ার জন্য গ্রামের সবাই আমাদের উপরে হেসেছে, তাই আমরা এবার থেকে মিলেমিশে থেকে সবাইকে দেখিয়ে দেব। শ্বশুরমশাই মুখে কম কথা বলেন, কিন্তু মনে মনে উনিও চাইতেন তোমাদের সাথে ভালো সম্পর্ক হোক আমাদের, কিন্তু অহংকারটা এসে দাঁড়াতো মাঝখানে। অহংকার তো দুপক্ষেরই ছিল। আমি নিজের চাষ নিয়ে গর্ব করতাম, ও ওর বংশ পরম্পরা নিয়ে। আসলে দুজনেরই দুজনের থেকে কিছু জানবার ছিল, কিছু শেখবার ছিল। একসাথে করলে দুজনেরই লাভ হতো। এখন সেটাই হবে বাবা, তুমি দেখো এবার ফসল আরো ভালো হবে। বেয়ান, যা হয়েছে সব ভুলে যান। এতদিন আমি আপনাকে আর বৌমাকে অনেক কটু কথা বলেছি। এই বিপদে বুঝতে পেরেছি আপনারা আমার কত আপনজন। আপনিও আমাকে ক্ষমা করবেন, মেজাজটা আমিও একটু কড়া করে ফেলতাম। আমাদের বাসন্তী যেন সারা জীবন এমন সুখে আপনাদের আগলে রাখতে পারে, এইটুকুই চাই। ও তো শুধু আপনাদের নয়, ও এখন এই বাড়ি সবার দায়িত্ব সামলাবে। আর এখন থেকে আমাদের মাঝখানে কোনো বেড়া থাকবে না। বেড়াটা সরিয়ে আমরা দুটো উঠোন এক করে নেব। তাই হবে, এখন থেকে আর আলাদা চাষ নয়, আমরা চাষবাস খাওয়া দাওয়া সব এক পরিবার হয়ে করব। একদম তাই। চলুন আজ একসাথে দুপুরে রান্নাটা সারি। বাসন্তীকে আর একা খাটতে দেব না, আমরা সবাই মিলে আজ আনন্দ করে খাবো। আপনি জানেন, কাল রাতে যখন আপনি আমাদের ঘরে ডেকে নিলেন, তখন আমার চোখে জল এসে গিয়েছিল। আমি ভেবেছিলাম আপনি হয়তো দরজা বন্ধ করে দেবেন, কিন্তু আপনি যেভাবে ছুটে এসে আমাদের আপন করে নিলেন, এটা আমি সারা জীবন মনে রাখবো। দরজা বন্ধ করব? আমি কি পাষাণ নাকি? আপনার মেয়ে আমার ঘরে আছে, আপনারা তো আমারও আপনজন। এতদিন মেজাজের বশে অনেক কিছু বলেছি, কিন্তু ভেতরে ভেতরে আমিও জানতাম আপনারা খারাপ মানুষ নন। আমিও তাই। আর আশা করি আমাদের গল্প শুনে বুঝে সবাই আমাদের মতোই মিলেমিশে থাকার চেষ্টা করবে সম্বন্ধীদের সাথে। আর আমরা এখন রান্নাঘরে যাই, আজ দুপুরে আমরা একসাথে মিলেমিশে ভোজ করব। চলুন তবে রান্নাঘরে যাই, আজ আমি আর আপনি মিলে রাঁধবো। বাসন্তীকে একটু বিশ্রাম দেব, মেয়েটা তো ঠিক মতো ঘুমায়নি কাল রাতে। আর আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করবেন অবশ্যই। চলুন আজ থেকে নতুন শুরু।